গত বছরের জুনে ঘটে যাওয়া যুদ্ধের সেই দুঃসহ স্মৃতি ইসরায়েলের জন্য আজও আতঙ্কের নাম। ইরানের মিসাইল হামলার তাণ্ডবে ইসরায়েলের ছোট ভূখণ্ড কেঁপে উঠেছিল, বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর সেই অভিজ্ঞতা ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে ইরানের সামরিক সক্ষমতা এখন আর আগের মতো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্লেষকদের মতে ইরানে আগ বাড়িয়ে হামলা চালিয়ে ইসরায়েল যেন সাপের লেজে পা দিয়েছিল, যার ফল হিসেবে ইরানের পাল্টা প্রতিশোধমূলক মিসাইল বৃষ্টিতে বড় মূল্য দিতে হয়েছে তাদের। সেই যুদ্ধের পর থেকেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে জোর দিয়েছে, যেন ভবিষ্যতে একই ধরনের হামলা আবার হলে ক্ষয়ক্ষতি সীমিত করা যায়। ইসরায়েলি গণমাধ্যমের এই প্রতিবেদনে উঠে এসেছে ইরানের দ্রুত গতির ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রতিহত করতে এখন ইসরায়েল তাদের ডেভিড সিলং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও বেশি নির্ভর করছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সম্প্রতি একটি নতুন সফল পরীক্ষা সম্পন্ন করছে যা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার অনুষ্ঠিত এই মহড়া বা শুট ডাউন ড্রিল এ ডেভিড সিলিংকে এমনভাবে পরীক্ষা করা হয়েছে যাতে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি আরও দ্রুত এবং নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। ইসরায়েলি সামরিক সূত্র বলছে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশপথে হামলার ধরন প্রতিদিন বদলে যাচ্ছে, তাই প্রতিরক্ষা ব্যবস্থাকেও নিয়মিত আপডেট এবং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। ডেভিড সিলিং মূলত মাঝারি পাল্লার মিসাইল প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল। সাধারণভাবে এটি 40 থেকে 300 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। তবে গত বছরের জুনে ইরান থেকে ছোড়া একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে এই সিস্টেম বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়, কারণ ওই হামলার দূরত্ব ছিল প্রায় 1500 কিলোমিটারের কাছাকাছি, যা ডেভিড সিলংয়ে প্রচলিত সক্ষমতার সীমার বাইরে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই সময় সফলভাবে মিসাইল ধ্বংস করার ঘটনাই ইসরায়েলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং এই প্রযুক্তিকে আরও উন্নত করার পথ খুলে দেয়। নতুন পরীক্ষায় ইসরায়েল আরও জটিল ও বৈচিত্র্যময় পরিস্থিতি তৈরি করে ডেভিড সিলংকে যাচাই করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই মহড়ায় কল্পিত কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেখানে একাধিক দিক থেকে বিভিন্ন ধরনের হুমকি একসঙ্গে আসতে পারে। পরীক্ষায় এমন দৃশ্যপট রাখা হয় যেখানে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আধুনিক ক্রুজ মিসাইল এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে আক্রমণ চালাতে পারে। ইসরায়েলের দাবি এসব পরিস্থিতিতে ডেভিড সিলং আগের তুলনায় আরও দক্ষতা দেখিয়েছে, যা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ শক্তিশালী করবে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তাপ ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই ইরানের জন্য এক অপ্রত্যাশিত এবং বড় বার্তা নিয়ে সামনে এলো আফগানিস্তান। এমন এক সময়ে এই ঘোষণা এসেছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। আর সেই পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের ওপর যদি কোনো ধরনের সামরিক আঘাত আসে তাহলে তারা প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। শুধু কূটনৈতিক সমর্থন নয়, প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও ইরানের পক্ষে লড়াই করার ইঙ্গিত দিয়েছে তালেবান প্রশাসন। ফলে এই ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন পশ্চিম এশিয়ার রাজনীতিতে এক বড় চমক হিসেবে। ইরান অনেক দিন ধরেই জানে সংকটের সময় আরব বিশ্বের বড় অংশ তাদের পাশে থাকবে না। আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বাধীন তেহরান প্রশাসনের ধারণা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র ইরানের প্রতি প্রকাশ্যে সমর্থন দেওয়ার সাহস দেখাবে না, কারণ তাদের অধিকাংশই আমেরিকার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে। এমনকি অনেক আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে শীতল। এই বাস্তবতায় ইরান মূলত একাই লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়েছে। কিন্তু ঠিক সেই সময়ে আফগানিস্তানের মতো একটি দেশ প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেওয়া ইরানের জন্য শুধু আশার খবর নয়, বরং কৌশলগতভাবে একটি শক্তিশালী বার্তাও বয়ে আনছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের ওপর কোনো হামলা হলে কাবুল চুপ থাকবে না। তাদের বক্তব্য অনুযায়ী মুসলিম দেশ হিসেবে মুসলিম ভাইদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তালেবান প্রশাসনের এই ঘোষণায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা ইরানকে শুধু প্রতিবেশী হিসেবে নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য মিত্র হিসেবেও বিবেচনা করছে। তারা মনে করছে আঞ্চলিক নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়া দরকার। আর সেই লক্ষ্যেই তালেবান সরকার এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
তালেবান নেতৃত্ব দাবি করছে ইরান আগেও ইসরায়েলের সঙ্গে সংঘাতে শক্ত অবস্থান নিয়েছে এবং সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যে কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা হয়েছে সেখানে ইরান নিজেদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মনে করছে কাবুল। তালেবানদের ধারণা, ভবিষ্যতে যদি আরও বড় কোনো সংঘাত তৈরি হয় তাহলে ইরান তা মোকাবেলা করতে সক্ষম। এ কারণে তারা মনে করছে ইরানের পাশে দাঁড়ানো মানে শুধু আদর্শিক সমর্থন নয়, বরং একটি শক্তিশালী সামরিক বাস্তবতাকেও সমর্থন করা। ইরানের জন্য এই সমর্থন শুধু মনস্তাত্ত্বিক নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে। ইরান যদি ভবিষ্যতে বড় সংঘাতে জড়িয়ে পড়ে তখন পশ্চিম ও দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠবে। আর আফগানিস্তান যদি সত্যিই ইরানের পাশে থাকে তাহলে ইরানের জন্য এটি এক বড় নিরাপত্তা সুবিধা। একই সঙ্গে এই ঘোষণার মাধ্যমে আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দেখিয়ে দিতে চাইছে তারা এখন আর আগের মতো দুর্বল বা বিচ্ছিন্ন অবস্থানে নেই। তবে বাস্তবতা হল, ইরান ও আফগানিস্তানের সম্পর্ক ইতিহাস জুড়ে কখনোই খুব সহজ ছিল না। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং সুন্নি প্রভাবিত তালেবান সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই আদর্শগত দূরত্ব রয়েছে। ১৯৯০-এর দশকে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন ইরান তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি, বরং সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে যুদ্ধেরও আশঙ্কা তৈরি হয়েছিল। ইরান অভিযোগ করত তালেবান শিয়া জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালাচ্ছে। অন্যদিকে তালেবানও ইরানকে সন্দেহের চোখে দেখত, ফলে অতীতের সেই তিক্ততা সহজে ভুলে যাওয়ার মতো নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশই বুঝতে পারছে কৌশলগত স্বার্থ আদর্শগত দ্বন্দ্বের চেয়েও বড় হয়ে উঠছে। বাস্তববাদী কূটনীতির মাধ্যমে এখন ইরান ও আফগানিস্তান ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের দিকে এগোচ্ছে। ইরানের বর্তমান প্রশাসনও তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। এমনকি তালেবান সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও ইরান ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি মূলত এক ধরনের বিনিময় কৌশল। আফগানিস্তান চায় আন্তর্জাতিক স্বীকৃতি আর ইরান চায় প্রতিবেশী সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সমর্থন। ফলে দুই দেশ নিজেদের প্রয়োজনেই একে অপরের কাছে আসছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার হয়েছে। পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতার কথাও সামনে আসছে। ইরান আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহকারী দেশ। অন্যদিকে আফগানিস্তানও ইরানের জন্য একটি কৌশলগত প্রতিবেশী, যার মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করা সম্ভব। এই পারস্পরিক স্বার্থের কারণে দুই দেশ এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে এখনও বড় ধরনের স্বীকৃতি পায়নি। পশ্চিমা দেশগুলো তাদের মানবাধিকার পরিস্থিতি, নারী শিক্ষার নিষেধাজ্ঞা এবং গণতান্ত্রিক কাঠামোর অভাব নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। ফলে তালেবান প্রশাসনের জন্য ইরানের মতো শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। কাবুল বুঝতে পারছে ইরান যদি প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলে তাহলে ভবিষ্যতে অন্যান্য কয়েকটি দেশও তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবতে পারে। তাই ইরানের পাশে দাঁড়ানো তালেবানের জন্য কেবল নৈতিক অবস্থান নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশলও। এদিকে ইরানও আফগানিস্তানকে কাছে টানতে চাইছে বড় একটি কারণে। যুক্তরাষ্ট্র ও পশ্চিম চাপ মোকাবেলায় ইরানের দরকার আঞ্চলিক মিত্র। মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র আছে ঠিকই, কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে আফগানিস্তানের মতো একটি দেশের সমর্থন ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করবে। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তখন আফগানিস্তান সীমান্ত অঞ্চলে ইরানের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পাশাপাশি এটি ইরানের জন্য একটি মনস্তাত্ত্বিক শক্তিও তৈরি করবে যে তারা একা নয়। যুক্তরাষ্ট্রের চাপ যতই বাড়ুক, ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ইরান রাজি হবে না বলেই মনে করছেন ওয়াশিংটনের একাধিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে চলছে সামরিক প্রস্তুতি, যার ফলে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বড় প্রশ্ন: শেষ পর্যন্ত কি সমঝোতার পথে হাঁটবে দুই পক্ষ, নাকি সংঘাতই হবে অনিবার্য পরিণতি? মার্কিন সংবাদ মাধ্যম
অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মন্তব্য করেছেন যে ট্রাম্পের প্রস্তাবে ইরানে রাজি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এ প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের অভ্যন্তরে এমন ধারণা তৈরি হয়েছে যে তেহরানের সঙ্গে বড় ধরনের কোনো সমঝোতায় পৌঁছানো অত্যন্ত কঠিন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ওয়াশিংটনের কড়াকড়ি অবস্থান তেহরানের জন্য অগ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যারেড কুশনার প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান, ইতিহাস বলছে ইরানের সঙ্গে একটি কার্যকর এবং টেকসই চুক্তি করা সহজ নয়, কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে তেহরান বারবার নিজেদের কৌশলগত অবস্থান ধরে রেখে আলোচনাকে দীর্ঘায়িত করে। এই কারণেই হোয়াইট হাউসের নীতি নির্ধারক মহলে সন্দেহ তৈরি হয়েছে যে ইরান আদৌ ট্রাম্প প্রশাসনের কাঠামো অনুযায়ী কোনো চুক্তিতে যাবে কিনা। এদিকে ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। নেতানিয়াহুর দাবি, যদি কোনো চুক্তি হয়েও যায় তেহরান শেষ পর্যন্ত তা মেনে চলবে না। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক সক্ষমতাকে নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখে আসছে, যার ফলে নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্প প্রশাসনের উপর নতুন চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে ট্রাম্প নিজেও একাধিকবার প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলছেন, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলেও প্রয়োজনে সামরিক হামলার পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র, যার ফলে ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই সরাসরি যুদ্ধের হুমকি হিসেবেই দেখছেন। তবে ইরানও নিজেদের অবস্থান পরিষ্কার করছে। তেহরান জানিয়েছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ইরানের বক্তব্য হলো, কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা জবরদস্তিমূলক চুক্তি তারা মেনে নেবে না। এর পাশাপাশি ইরান আগেই সতর্ক করে দিয়েছে, দেশটির উপর যদি কোনো আগ্রাসন চালানো হয় তাহলে তার জবাব হবে কঠোর এবং সমুচিত। এই অবস্থান থেকেই বোঝা যায় ইরান আলোচনার দরজা খোলা রাখলেও আত্মসমর্পণমূলক কোনো সমঝোতায় যেতে রাজি নয়। এই উত্তেজনার মধ্যেই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করছে বার্তা সংস্থা রয়টার্স। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। রয়টার্সের বরাতে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিলেই দ্রুত অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবুও এই প্রতিবেদন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রস্তুতির খবর সামনে আসা মানেই পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে। কারণ সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলার প্রস্তুতি নেওয়া মানে এটি কোনো সীমিত প্রতিক্রিয়া নয়, বরং বড় ধরনের সংঘাতের পরিকল্পনা হতে পারে। বিশেষ করে ইরানের ভূখণ্ডে সামরিক হামলা হলে তার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার লক্ষ্যে সম্প্রতি ওমানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ আলোচনায় বসে মার্কিন প্রতিনিধি দল। আলোচনাটি সরাসরি নয়, বরং মধ্যস্থতার মাধ্যমে হয়েছে বলে জানা গেছে। এই আলোচনা নিয়ে আন্তর্জাতিক মহলে আশাবাদ তৈরি হলেও বাস্তবতা হলো, আলোচনার পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির খবর সেই আশাকে দুর্বল করে দিচ্ছে। যার ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি কূটনীতির মাধ্যমে সমাধান চায়, নাকি চাপ প্রয়োগ করে ইরানকে বাধ্য করতে চায়? এদিকে আলোচনা চলার মাঝেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন রয়েছে। তার মধ্যেই পেন্টাগন নতুন করে আরও একটি বিমানবাহী রণতরী এবং হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে আধুনিক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। বিশাল আকারের এই যুদ্ধজাহাজকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক বলা হয়। ওয়াশিংটনের কৌশলগত বার্তা স্পষ্ট, ইরানকে চাপের মধ্যে রাখতে এবার শুধু কূটনীতি নয়, সমুদ্রপথে শক্তিশালী সামরিক উপস্থিতিও বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই রণতরী পারস্য উপসাগরে পৌঁছালে অঞ্চল জুড়ে উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং যে কোনো সময় পরিস্থিতি সংঘাতের দিকে গড়াতে পারে। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বক্তব্যে বলেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াই হবে সবচেয়ে ভালো ঘটনা। তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এমন বক্তব্য শুধু রাজনৈতিক চাপ নয়, বরং সামরিক বার্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।
তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ হিসেবেই ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই রণতরী মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবহরের সঙ্গে যোগ দেবে, যার ফলে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের দৈর্ঘ্য প্রায় ৩৩৭ মিটার, যা প্রায় 4টি ফুটবল মাঠের সমান। এর প্রস্থ প্রায় ৭৮ মিটার, আর বিশাল ফ্লাইট ডেকটি একসঙ্গে বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য বিশেষভাবে তৈরি। সামরিক বিশেষজ্ঞরা বলেন, এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং সমুদ্রের বুকে একটি ভাসমান ঘাঁটি। এমনকি অনেকেই এটিকে একটি স্বয়ংসম্পূর্ণ শহর হিসেবে বর্ণনা করেন, কারণ জাহাজটির ভেতরে রয়েছে আবাসন, চিকিৎসা ব্যবস্থা, অপারেশনাল কন্ট্রোল সেন্টার এবং প্রয়োজনীয় সব লজিস্টিক সুবিধা। এই রণতরীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক প্রযুক্তি। পুরনো বিমানবাহী রণতরীগুলোর তুলনায় এটি অনেক বেশি দ্রুত এবং কার্যকরভাবে যুদ্ধবিমান পরিচালনা করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা EMALS, যা আগের স্টিম ক্যাটাপুল্টের তুলনায় অনেক বেশি আধুনিক। এই প্রযুক্তির মাধ্যমে বিমানকে দ্রুত গতিতে ছুঁড়ে আকাশে তুলে দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে এতে রয়েছে অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার, যা যুদ্ধবিমানকে নিরাপদে অবতরণ করানোর ক্ষেত্রে বড় সুবিধা দেয়। এর ফলে খুব অল্প সময়ে একের পর এক যুদ্ধবিমান আকাশে পাঠানো সম্ভব হয়, যা যুদ্ধ পরিস্থিতিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। জাহাজটিতে একসঙ্গে 60 থেকে 75টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখার সক্ষমতা রয়েছে। এর মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট, উন্নত ফাইটার জেট এবং E-2D হকাইয়ের মতো নজরদারি বিমান। এসব যুদ্ধবিমান শুধু আকাশে হামলা চালায় না, একই সঙ্গে শত্রুপক্ষের রাডার ও মিসাইল সিস্টেম শনাক্ত করে আগাম সতর্কতাও দেয়। ফলে এই রণতরী পারস্য উপসাগরে পৌঁছালে শুধু যুদ্ধ ক্ষমতা নয়, গোটা অঞ্চলে নজরদারির পরিধিও কয়েক গুণ বেড়ে যাবে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পরিচালিত হয় দুটি শক্তিশালী A-1B পরমাণু চুল্লি দিয়ে। এই পারমাণবিক শক্তিচালিত প্রযুক্তির কারণে জাহাজটিকে দীর্ঘ সময় জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না। সামরিক বিশ্লেষকদের মতে এটি এমন এক যুদ্ধজাহাজ যা মাসের পর মাস সমুদ্রের মাঝখানে অবস্থান করেও পূর্ণ শক্তিতে যুদ্ধ পরিচালনা করতে পারে। পরমাণু শক্তি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, যা শুধু জাহাজের গতি নিয়ন্ত্রণ নয়, বরং এর আধুনিক রাডার, অস্ত্র ব্যবস্থা এবং লঞ্চ সিস্টেমগুলো চালাতে সাহায্য করে। ফলে এটি কার্যত সীমাহীন দূরত্ব অতিক্রম করতে পারে। নতুন প্রজন্মের এই রণতরী আগের নিমিৎজ ক্লাস যুদ্ধজাহাজগুলোর তুলনায় আরও কার্যকর। যেখানে নিমিৎজ ক্লাস জাহাজগুলো দিনে গড়ে 120টি বিমান উড্ডয়ন করাতে পারত, সেখানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রতিদিন 160টি পর্যন্ত যুদ্ধবিমান পরিচালনা করতে সক্ষম। এমনকি জরুরি পরিস্থিতিতে এটি 24 ঘণ্টায় 270টি পর্যন্ত বিমান উড্ডয়ন করাতে পারে। এর অর্থ হল, যুদ্ধ শুরু হলে এই রণতরী খুব অল্প সময়ের মধ্যেই শত্রুপক্ষের ওপর একের পর এক হামলা চালাতে সক্ষম। এই সক্ষমতাই একে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত করেছে। মধ্যপ্রাচ্যের দিকে রওনা দেওয়ার আগে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছিল। এখন এটি পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং সেখানে গিয়ে মার্কিন নৌবহরের অন্য যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হয়ে এটি একটি বিশাল মার্কিন সামরিক শক্তির কাঠামো গড়ে তুলবে। ধারণা করা হচ্ছে, পারস্য উপসাগরে পৌঁছাতে জাহাজটির অন্তত 1 সপ্তাহ সময় লাগতে পারে। তবে যুদ্ধ পরিস্থিতি দ্রুত খারাপ হলে এই সময়সূচি আরও দ্রুত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই যুদ্ধজাহাজের ভেতরে রয়েছে প্রায় 4500 জনের থাকার ব্যবস্থা। এর মধ্যে নৌসেনা, বিমান বাহিনীর সদস্য, টেকনিক্যাল স্টাফ এবং কমান্ড অপারেশন ইউনিটের কর্মীরা অন্তর্ভুক্ত। জাহাজটির ভেতরে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, যা প্রয়োজনে ছোট হাসপাতালের মতো কাজ করতে পারে। একই সঙ্গে রয়েছে রান্নাঘর, বিশুদ্ধ জল উৎপাদনের ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদনের নিজস্ব ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক। ফলে যুদ্ধের সময় এটিকে বারবার বন্দরে ফিরে রসদ সংগ্রহ করতে হয় না। সমুদ্রের মাঝখানে থেকেই দীর্ঘ সময় ধরে অভিযান চালানো সম্ভব হয়। বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরে এই রণতরীর উপস্থিতি ইরানের জন্য একটি বড় বার্তা, কারণ এই যুদ্ধজাহাজ শুধু আক্রমণ নয়, প্রতিরোধের ক্ষেত্রেও ভয়ঙ্কর শক্তিশালী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার এবং আধুনিক প্রযুক্তির কারণে এটি শত্রুপক্ষের মিসাইল হামলা মোকাবিলায় সক্ষম। অন্যদিকে একে ঘিরে থাকা ডিস্ট্রয়ার ও ক্রুজার যুদ্ধজাহাজগুলো সমুদ্রপথে প্রতিরক্ষার বড় বলয় তৈরি করে। ফলে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছালে মার্কিন বাহিনীর সামরিক উপস্থিতি এক নতুন মাত্রায় চলে যাবে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি কেবল চাপ প্রয়োগের কৌশল? অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে বিমানবাহী রণতরী মোতায়েন সাধারণত দুই ধরনের বার্তা দেয়। প্রথমত, এটি শত্রুপক্ষকে ভয় দেখিয়ে আলোচনায় বসতে বাধ্য করা। দ্বিতীয়ত, যুদ্ধ শুরু হলে দ্রুত আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করা। ট্রাম্পের বক্তব্য এবং একই সঙ্গে ফুড রণতরী মোতায়েন এই দুই দিককেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা, কারণ ইরান দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরে নিজেদের নৌ ও মিসাইল সক্ষমতা বাড়িয়েছে। তেহরান বারবার দাবি করেছে তারা আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়লে কঠোর জবাব দেবে। ফলে মার্কিন রণতরীর আগমনকে ইরান উস্কানি হিসেবে দেখলে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যে ভূ রাজনৈতিক টানাপড়ন রয়েছে তা আবার নতুন করে সংকট তৈরি করতে পারে।